সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরী এবং বাবুর সম্পাদক ও প্রকাশক কাদের বাবু। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। বইমেলা তো শেষ হলো। আমি যে বিষয়টি জানতে চাই বাবু, তোমার কাছ থেকে যেটা জানতে চাই যে নতুন প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশটা করাটা কত, এই প্রক্রিয়াটা কেউ বলে সহজ, কেউ বলছে কঠিন, আবার কেউ বলছে যে সহজে এই আত্মপ্রকাশ করা যায়, কিন্তু টিকে থাকাটা কঠিন। টিকে থাকাটার ব্যাপারটা রাজীব চৌধুরী বলবে, কারণ তার অভিজ্ঞতা হলো 2-3 মেলার। প্রকাশনায় এবছর নতুন আসা হয়েছে, কিন্তু এর জন্য ভেতর থেকে আগে থেকেই আমার প্রস্তুতিটা ছিল। আমি যেহেতু দীর্ঘদিন লেখালেখি করি, প্লাস সাংবাদিকতার সাথে জড়িত, এবং একটা ছড়ার কাগজ করি, ছড়া আনন্দ নাম। এর পাশাপাশি আমার 2008 সালে আমার প্রকাশনা শুরু করা হয়েছিল। সে বছর 3টা বই করা হয়েছিল বাবুই থেকে। আচ্ছা, তো এরপরে আমার গত বছর থেকে আমার পুরো দমে প্রস্তুতি শুরু হয়ে যায়। 2016 সালটা পুরোটাই আমি প্রায় আমার কাছে 60-এর উপরে পাণ্ডুলিপি আমার কাছে ছিল। আচ্ছা, 60-এর উপর পাণ্ডুলিপি এবং দেশের খ্যাতিমান লেখকদের লেখা বেশিরভাগ বই, এবং এর পাশাপাশি তরুণদের বইও আমি করেছি। এবং আমাদের একটা জিনিস আমরা করেছি সেটা যে প্রতিটা বই একাধিকবার আমরা এডিট করিয়েছি। এটা আমার মনে হয় যে তরুণদের মধ্যে খুব কম প্রকাশকই করে, বা অনেক সিনিয়র প্রকাশক এটা করে না। এবং একটা অভিযোগ কিন্তু যে সার্বিকভাবে অভিযোগ যে আমাদের প্রকাশনা শিল্পে এই যে সম্পাদনার বিষয়টা প্রায় হারিয়ে গেছে বা এখন হচ্ছে না। না, আর হারিয়ে গেছে বললে তো ভুল হবে, কারণ আমরা যেমন করছি, অভিযোগ, হ্যাঁ আমরা যেমন করছি, এমন আমার মনে হয় যে এরকম তরুণ যারা করছে অনেকেই এটা ভালো করছে। নতুন যারা এসছে তারা করছে, কারণ তাদেরকে চ্যালেঞ্জের সঙ্গে টিকে থাকতে হবে, এবং অনেক সিনিয়রদের সঙ্গে টিকে থাকতে হবে যারা প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠিতের সঙ্গে টিকে থাকতে হলেই কিন্তু আমাদের সম্পাদনাটা অনেক জরুরি, এবং মানে সুন্দর করে বই একটা তৈরি করা জরুরি। তো আমরা সেই জায়গা থেকে চ্যালেঞ্জ শুরু করেছি। চ্যালেঞ্জ শুরু করে এবছর আমাদের 50টা বই বাজারে আসার কথা ছিল। সর্বশেষ আমরা মানে মেলার শেষ দিন পর্যন্ত 28টা এনেছি। আবার আর কয়েকদিনের মধ্যে আমরা আরো প্রায় 12 থেকে 14টা বই আমাদের হাতে আছে। এগুলো হয়তো বেরিয়ে যাবে 1 সপ্তাহের মধ্যেই। তো আমরা চাই যে সামনের দিকে এগিয়ে যেতে, এবং এই জন্য আমাদের চেষ্টাটা আছে। আমরা মনে করি যে আমাদের তরুণদের মধ্যে থেকে ভালো বই করতে পারবো আমরা আর কি। টিকে থাকা। আমি যে ব্যাপারটা আমার প্রকাশনের জন্য করেছি, প্রথমে হচ্ছে যে আমি সবচেয়ে একটা রিস্কের জায়গা থেকে আমি কাজ করেছি, সেটা হচ্ছে কবিতা। মানে আমার জানি না এক মেলাতে 50টা কবিতার বই তাও বিনিয়োগ করে একজন পাবলিশার নিয়ে আসেছে, আমার জানা নেই, কিন্তু আমি এটা এনেছি। এই জায়গা থেকে কিছু বই ফ্লপ করেছে, কিছু বই উতরে গেছে। এই 50 জন থেকে আমার তো 5 জন লেখক আমার মানে একটা সম্ভাবনা হতো তৈরি হবে এক সময়। আচ্ছা, এই সম্ভাবনা আমি এখন দেখছি, বলবো না এটা তো 10 বছর পরেও হয়তো যে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা তাদের প্রথম বই প্রকাশ করেছি। আচ্ছা, এইসব তরুণদের প্রথম বইয়ের পর প্রকাশক হয়েছি, সেই ফিলিংসটুকু আমি প্রতি বছর পাই। এই বছর আমি 10 জনের বই পড়েছি, গল্প এবং কবিতা, যারা একেবারে নতুন। এখন টিকে থাকার যে বিষয়টা আছে, যে আপনি প্রথমবার এসে তো আমি বৈচিত্র্যধর্মী বই যেতে পারতেছি না। প্রথমবার আমাকে মানে শুরু করতে হবে একটা জায়গা থেকে, তারপর ধীরে 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 এই বছর এসে আমরা অনেক ধরনের বৈচিত্র্যধর্মী আমরা বই করেছি। আমরা বিজ্ঞানের বই করেছি, আমরা কবিতা গল্পের বাইরে আমরা প্রবন্ধের বই দিকে আমরা এবার গিয়েছি, অনুবাদের বইয়ের দিকে গিয়েছি। তো টিকে থাকাটাই এখানে সবচেয়ে, এই মুহূর্তে আমাদের বয়স 3 বছর, হয়তো আমরা আগামী 2 বছর ওই জায়গাতে আমরা থাকবো, আমরা ঠিক প্রফিট আমরা যেতে পারবো না। প্রফিটে আমাদেরকে, এই প্রফিটের মানে আলো দেখতে গেলে আমাদেরকে 5 থেকে 6 বছর আমাদেরকে একটা জায়গায় আমাদের তৈরি করতে হবে। তো এই দিক দিয়ে মনে করি একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার এখানে মানে বোঝার ব্যাপার আছে এই প্রকাশনাকে, মানে শিল্পের পর্যায়ে। আমি এটা এখন এই মুহূর্তে শিল্প বলতেছি না, কারণ আমাদের চৈতন্যের যে একটা চরিত্র, আমরা কোন চরিত্র দিকে আমরা যাব, আমরা কি ধরনের বই করব, তো এই জায়গাটুকু মানে সবার আগে দরকার, যে আগে মানে আমরা এই ধরনের আমরা বই করি। তো এই পর্যন্ত আমি বলবো যে আমি এখন পর্যন্ত আমি আমার লেখকদেরকে উপর আমি খুশি আছি। আমার এই বছর বই মানে যদিও আমার স্টলটা অনেক ভিতরে পড়েছে, কিন্তু যেটা হচ্ছে যে অনেক নতুনরা কিন্তু আসেন, এসে তারপর আর তাদেরকে পরের বছর অনেক সময় পাওয়া যায় না, তারা হতাশ হয়ে চলে যান। ওই যে আপনি যেটা বলেন, নতুনদেরকে নিয়ে অনেকে আসেন, পুরানোদেরকে নিয়ে আসেন, কিন্তু পরে আর টিকে থাকতে পারেন না। মানে প্রকাশক না লেখক? প্রকাশকরা
সেটার কারণটা কি? সেটার আপনার কাছে কি মনে হচ্ছে? মূল কারণটা হচ্ছে এটা একটা মানে আবেগের একটা আচ্ছা, জায়গা আবেগ থেকে দিয়ে কাজ করে। প্রকাশনা আবেগ করতে দিয়ে আসে। শুরু হয় কিন্তু প্রকাশনাটা পেশাদারিত্ব মানে সময় লাগে চলে আসতে আর কি। এবং যে সমস্যাটা হয় যে একটা পাণ্ডুলিপি মানে একজন তরুণকে নিয়ে কাজ করা মানে এটা একটা চ্যালেঞ্জ যে আমি তার তো বই প্রকাশ করতেছি, এখানে আমার যে একটা বিনিয়োগ যাচ্ছে এটা আমি তুলে আনতে পারবো কিনা বা ওই পাঠকরা নিবে কিনা এই ধরনের লেখাকে। তো সেটার জন্য আগে মানে বুঝতে হবে যে আমাদের পাঠক শ্রেণীটা কি চায়। এখন অনেক ধরনের পাঠক শ্রেণী আছে, আমরা যাদেরকে জনপ্রিয় ধারা বই বলি এটারও তো বিশাল পাঠক শ্রেণী আছে। বাবু, তোমার কাছ থেকে আগে জানতে চাই যে এই যে রাজীব চৌধুরী যেটা বলতে শুরু করলেন যে পাঠকের পরিচিতি, তুমি তো মেলা মাঠে অনেকদিন যাবত একটা বুলেটিনও করতে, তাই না? জি জি। নিয়মিত ভাবে মেলার খবরাখবরের জন্য। সুতরাং পাঠকদের সঙ্গে তোমার এই পর্যবেক্ষণটা অনেকদিনই। পাঠক কেমন দেখছো এখন নিজে প্রকাশক হিসেবে আসার পর, এবং আগে যে পাঠক দেখতে পরিবর্তন, নতুনত্ব, তাদের চারিত্রিক নতুনত্ব কি দেখছো? আমি 2004 সাল থেকে নিয়মিত বইমেলায় কাভারেজ করি। তো এখানে আমি বিভিন্ন সময় মানে বাংলাদেশে যে বুলেটিনের একটা ইতিহাস তৈরি হয়েছে, আনন্দ আলো থেকে বেরোতো, ওটা থেকে শুরু থেকে আমি ছিলাম। এরপরে আমি নিজে এককভাবে একটা বুলেটিন 8 বছর করেছি। তো এটা থেকে পাঠকদের রুচিগুলো আমি বোঝার চেষ্টা করেছি, কারণ আমি নিয়মিত প্রতিদিন একটা করে বইমেলা বুলেটিন করতাম এবং পাঠকদের সঙ্গে নানা রকম কথা বলতে হতো, দেখতে হতো, লেখকদের সঙ্গে কিরকম বইগুলো চলছে এগুলো দেখতে হতো। এই অভিজ্ঞতা থেকেই মূলত আমি দেখেছি যে পাঠকদের রুচি দিনে দিনে পরিবর্তন হয়ে গেছে অনেক। আগে যেরকম বইগুলো চাইতো যে মানে যে নতুন একটা বই নিয়ে কিন্তু চলে যেত পাঠক, এখন কিন্তু পাঠকরা বই মেলায় বই খুঁজে এবং বই উল্টে পাল্টে দেখে তারপরে সে বইগুলো কেনে। কোনো বইয়ে ভুল ধরলেও কিন্তু ভুলগুলো ধরে ফেলতে পারে তারা। অনেক পাঠক এরকম সচেতন পাঠক আছে, বিশেষ করে স্কুলে যারা ছেলে মেয়েরা আসে আমাদের কাছে। না, আমরা যেহেতু বাবুই ছোটদের বই প্রকাশ করছি, শিশু কিশোরদের বই প্রকাশ করছি, ওরা এসে কিন্তু মানে অনেক সময় আমাদের চোখের আড়ালে হয়তো 2-1টা জিনিস ভুল হয়ে গেছে, ওরা কিন্তু ধরে ফেলে। তো মানে পাঠকরা সচেতন পাঠক, এবং ওরা এখন দেখছি যেটা 2-3 রকম বইয়ের প্রতি একটু বেশি আগ্রহ ওদের। এক নম্বর হচ্ছে বিজ্ঞান, যে কোনো বিজ্ঞান বিষয়ক বই তারা কিনতে চায়, সায়েন্স ফিকশন কিনতে চায়। এরপরে হলো উপন্যাস, ওরা খুবই বেশি পছন্দ করে। কিন্তু একদম ছোট যারা হলো মানে জিরো বয়সী যাদেরকে বলি আমরা, 4-5 বছর থেকে 10-12 বছর পর্যন্ত, তারা শুধু ভূত চায়। ভূতের বইয়ের একটা খুব চাহিদা বেশি এখানে। কিন্তু ভূতের বইয়ের চাহিদা সব জায়গায় এসে ভূত খুঁজে। প্লাস আরেকটা দুঃখজনক, সেটা হলো বিদেশি কমিক্স গুলো খোঁজে। যেমন ইন্ডিয়ার পাশের দেশে যে ইন্ডিয়ার যে চরিত্রগুলো আছে ওই চরিত্রগুলো খোঁজে। আমার মনে হয় কার্টুন চরিত্রগুলো খোঁজে। আমার মনে হয় কার্টুন চরিত্রগুলো বাংলাদেশে এটা তৈরি না হওয়ার কারণেই এই জিনিসটা হয়েছে। আমি এর আগেও বলেছিলাম, আমি বাংলাদেশের খ্যাতিমান কার্টুনিস্ট আহসান হাবিবের সাথে আমরা বসেছিলাম। আমাদের ইতোমধ্যে অলরেডি অনেক কার্টুন শুরু হয়ে গেছে। যেমন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কার্টুন করা হয়েছে বেশ কয়েকভাবে। তারপরে মেহেদি হক কাজ করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে বইমেলায় অনেক পাইরেসি বই দেখা যায়, যেগুলো মূলত প্রকাশক না, বাইরে থেকে বই নিয়ে এসে বইগুলো করে। তারা তো মেলা মাঠে ঢুকছে বই বিক্রি করার জন্য। হ্যাঁ, বই ঢুকছে, এইটাকে আমরা ঠেকাতে পারছি না। এর জন্য আমাদের ভালো যারা প্রকাশনা, যারা গবেষণা করছে, ভালো বই করছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ মানে ফালতু বইগুলো ভবিষ্যৎ পাঠক বা বর্তমানে মানে শিশু পাঠক যারা আগামীতে পরিণত পাঠক হবে তাদের কথা বলে, আর যারা মানে পরিণত পাঠক তাদের আচরণে কি দেখছো? তাদের পরিণত পাঠক যারা, আমি অনেক পাঠক পেয়েছি যারা আমাদের স্টলের সামনে এসে তারা হয়তো বইগুলো উল্টে, যেহেতু আমাদের খ্যাতিমান লেখকদের বই এখানে, কবি আসাদ চৌধুরী থেকে শুরু করে সলিমন রিটন, সবার বই আছে। তো তাদের বইগুলো কিন্তু মানে পাঠকরা দেখে সুন্দরভাবে নিয়েছে, কারণ যারা লেখক চেনে তাদেরকে কিন্তু সহজেই বইটা বিক্রি হয়ে যায়। এটা একটা সহজ বিষয়। আর মানে যারা নতুন লিখছে তাদেরও অনেক বইও ভালো চলছে। আমি তো রাজীবের কাছে আসি, এই যে এই পাঠকের চরিত্র, সেটা আমি গত 3 বছর ধরে পর্যবেক্ষণ করেছি। আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটা আমার প্রকাশনীর হচ্ছে যে আমরা শিশুদের নিয়ে আমরা তেমন খুব একটা বেশি দূর কাজ আমরা শুরু করি না, টুকটাক আর কি আমরা করেছি। তো ওই আমাদের বইগুলো মূলত কবিতা কেন্দ্রিক, বেশি করে গল্প, তরুণদের বই বেশি। এবার আমরা একটা বই করেছি, বাংলাদেশে প্রথম আমরা এই কাজটা করেছি। এটা এই ভারত শিল্পের উপনিবেশায়ন এবং সুলতানি বিপনিবেশন ভাবনা নিয়ে একটা বইটা। এটা সৈয়দ নিজারের একটা বই, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দর্শনের শিক্ষক।
এই বইটা মানে একটা বুদ্ধা শ্রেণীর কাছে কিন্তু বেশ সমাদৃত হয়েছে। তার বাইরে আরেকটা বই আমরা করেছি, এটা হচ্ছে সালমান রুশদির মিছিলের রাজনীতি। এটা যে ভারতের স্কলার আছেন ইসলামিস্ট ইনি হচ্ছেন মাওলানা মহিউদ্দিন, ওনার একটা অনুবাদ করছে সালেহ ফুয়াদ। তো এইটার এই বইগুলা দেখতেছি যে নতুনত্ব আছে, যার কারণে এখানকার একটা পাঠক কিন্তু আমি পেয়ে গেছি। আর পাঠকরা এই যে উপন্যাস বা গল্পের বাইরেও এই ধরনের বই, গবেষণাধর্মী বই পড়ছেন, নিচ্ছেন। যেমন বাবু ভাই বলছেন ওনাদের মানে কিছু জেনারেল বইয়ের কথা উনি বলেছেন, যেগুলো পাঠক সবসময় আছে। আমাদের যে সবসময় পাঠক আমাদের কিন্তু নাই, আমাদের কিছু মানে সিলেক্টিভ কিছু পাঠক। আর তার বাইরে এবার করেছি খলিল সিরিজ নামে একটা বই। এটা একটা চরিত্র আর কি, একটা মানে রাজকন্যা ভূত চম্পাবতী। এটা আমাদের মানে 1000-এর উপর সেল হয়ে গেছে বইটা আর কি, রম্য উপন্যাস। বোঝা গেছে কিছু আমার একটা কথা বলছে ফেসবুক সেলিব্রিটি, যে ফেসবুক সেলিব্রিটিদের কিন্তু বই বিক্রি হয় এখানে। সাদাত হুসাইন নামে কিন্তু একজন আছে আমার সাথে কিন্তু দেখা হয়েছে, যার বই 3-4 হাজার কিন্তু চলে যায়। আমরা সেই খবর কিন্তু আমাদের আড়ালে চলে যায়। কিন্তু লেখকের টিকে থাকা সেটাও তো একটা বিষয়, যে এখন হয়তো যাচ্ছে কিন্তু আসলে কতদিন তার মানে এই রচনার গভীরতা, সেটাও তো একটা বিষয়। পাঠককে ধরে রাখার একটা ক্ষমতা থাকতে হবে, মানে যে গল্প বলবে এই গল্প দিয়ে তো ধরে রাখতে হবে পাঠককে। এই যে উপন্যাস লিখবে, তার উপন্যাসের চরিত্র দিয়ে তো সে কিন্তু পাঠক কিন্তু সৃষ্টি করতেছে। রাজীব ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে বিপণন, আপনি এই যে 3 বছরের আপনার অভিজ্ঞতা। এই একটা জায়গাতে আমাদেরকে গত 2 বছর খুব ব্যাক পেতে হয়েছে। এখন অনেক অভিজাত লাইব্রেরিগুলো আমাদের কাছে ক্যাটালগ নিয়ে ওনারা বই অর্ডার দেয়, আমরা আমাদের সাধ্যমতো আমরা বই সাপ্লাই দিই। এখন আমি মনে করি যে কোনো একজন পাঠক, সে দূর প্রান্তেরও যদি হোক, সে বইটা কিন্তু পেয়ে যাচ্ছে। কিভাবে পেয়ে যাচ্ছে দেখেন, মানে সে অনলাইনের মাধ্যমে, সে কিন্তু অনেকগুলা কিন্তু আমরা শুধু রকমারি নামটা কিন্তু নিচ্ছি, এর বাইরে অনেকগুলা হয়ে গেছে এখন বই কিন্তু বিক্রি হয়। ইভেন কোন প্রকাশন সংস্থাকে যদি বলে ভাই এই বইটা লাগবে, সরাসরি নিচ্ছে, বিকাশে পেমেন্ট হয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে আমি মনে করি যে আমাদের বিপণন ব্যবস্থা কিন্তু ধীরে ধীরে মানে অনলাইন ভিত্তিক হয়ে উঠতেছে। সেটা একটা মানে ভালো একটা ব্যাপার কিন্তু। এবং এই যে আমি আপনার সিলেটেও দেখে আসলাম যে বইপত্র ছাড়া আর কোথাও, বইপত্র নামের যে দোকানটি, এছাড়া কিন্তু আর বই পাওয়ার মতো খুব লাইব্রেরি নেই। সব জায়গায় গাইড বই বিক্রি হচ্ছে, কিন্তু বই পাওয়ার জন্য হয়তো 1টা বা 2টা, হয়তো সিলেটে একটি আছে, আর কোন কোন শহরে একটা চট্টগ্রামে আছে বা যশোরে এরকম 2-1টা আছে। কিন্তু এই যে জেলা ভিত্তিক যে লাইব্রেরি, সেখানে কিন্তু এই বইগুলো রাখা হচ্ছে না এখন। না, সেটা মানে বাংলাদেশে এবার হাতে গোনা কয়েকটা লাইব্রেরি আছে, সেটাই বলছি, যেগুলো আপনার সৃজনশীল বই রাখে। এখন বাকি লাইব্রেরিগুলো আপনার তো তারা তো টিকে থাকতে পারবে না, কারণ সেই অনুযায়ী তো পাঠক তাদের থাকতে হবে। জায়গা তো রাখতে পারে, যে আগে তো ছিল, আগে নোট বইও বিক্রি, এখন তো গাইড বই। আগে নোট বই বিক্রি হতো, খাতা কলম বিক্রি হতো, পাশাপাশি সৃজনশীল বইও থাকতো। কিন্তু সেই প্রচারটা তো হচ্ছে না আসলে। মানে একজনের 300 বই ছাপালে এই 300 জন 64 জেলায় এত কোটি মানুষের মধ্যে 300 জন পাঠক পাওয়া যায় না, এটা একটা বিরল বিষয় আমার কাছে মনে হয়। কিন্তু আমরা ওই পাঠকদেরকে যেতে পারতেছি না, কিংবা ওই পাঠকের কাছে বলতে পারছে যে এটা এই বইয়ের বিষয়টা, এই বই পড়লে আপনি এই জিনিসটা জানতে পারবেন। সেই দিকটা আমাদের একটা দুর্বলতার দিক, সব প্রকাশনীদের এটা দুর্বলতার দিক। বিপণনের কথা বলি, সেটা হলো যে আমি 2008 সালে মাত্র 3টা বই প্রকাশ করেছিলাম। তো তখন আমাদের বন্ধু বান্ধবের সার্কেলে বিভিন্ন জনের কাছ থেকে অনেকে পাবলিশার ছিল, আমরা বিভিন্ন জেলায় বইগুলো পাঠিয়েছিলাম। সরাসরি গিয়ে বইগুলো দিয়ে এসেছি, যে প্রথমবার যেহেতু এসেছি সেজন্য দেখি। তো যে স্টলে বই দিয়ে আসি না কেন, বইগুলো কিন্তু দেওয়ার পরে এটার আর মানে টাকাটা পাওয়া যায় না। এটা হচ্ছে প্রকাশকদের সবচেয়ে বড় মানে কঠিন জায়গা, যে প্রকাশকরা এটার জন্য বিপণনের জায়গা থেকে পিছিয়ে এসেছে আমার বলে মনে করি। যে স্টল আগে কিন্তু প্রতিটা রেলওয়ে স্টেশনেই বইয়ের ভালো ভালো দোকান ছিল, এবং ওই জায়গাগুলো থেকে বিক্রি করে টাকা পেত। কিন্তু এখন যে আমি যে একটা স্টেশনে বা স্টলে বই দেব, এরপরে কিন্তু বিক্রি করার পর টাকা পাবো এই নিশ্চয়তা আমার নেই। আমি কিভাবে তাকে বইটা আমি দেবো? বই দিয়ে এসেছি, টাকা যখন চাচ্ছি তখন বলো ভাই বই বিক্রি হয়নি, তাহলে বই ব্যাক করেন, আপনি আর 3 দিন পরে আসেন। এই একটা মানুষ যে কিভাবে বইটা নিয়ে বিয়ে করবে, এই জন্যই কিন্তু আস্তে আস্তে মানে ওই দোকানদারদের কারণেই কিন্তু আস্তে আস্তে বইগুলো বিক্রি করা কমে গেছে। সেটা একটা কারণ, এটা একটা কারণ আমি যতটুকু জানি। এর পাশাপাশি আমরা এখন তো যেটা হয়েছে যে রকমারি বা অন্যান্য অনলাইনগুলো সর্বনাম শুরু করেছে, আর অনেকে শুরু করেছে, তাদের মাধ্যমে কিন্তু বইগুলো যাচ্ছে। কিন্তু আমাদের যদি প্রতিটা জেলা শহরেই অন্ততপক্ষে একটা করে বড় লাইব্রেরি থাকতো, যেমন চট্টগ্রামে আছে বাতিঘর, আমাদের বাতিঘরে নিজস্ব আমরা পরিবেশক রেখেছি, যেমন পাঠক সমাবেশ আছে, এরকম যদি প্রতি জেলায় কমপক্ষে একটা হলো বইপত্র আছে,
তো এরকম প্রতিটা জেলায় যদি একটা করেও মানে লাইব্রেরি থাকে বড়, যেটা সব প্রকাশনী বই পাওয়া যাবে, সৃজনশীল প্রকাশনী বই মানে প্রতিটা জেলায় থাকা দরকার। থাকাটা দরকার অন্তত পক্ষে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রকাশকদেরও অনেক সুবিধা হতো। এটা উদ্যোগটা কে নেবে সরকারিভাবে? অনলাইনে যেটা হচ্ছে যে অনলাইনে তো পাঠক নিজে একটা পছন্দ করে তার বইটার কথা বলছেন, কিন্তু যেটা রাজীব ভাই বলতেছিলেন যে যেটা বলছিলেন যে ইসের যেটা অবস্থা যে পাঠক যাবে, যে বই দেখবে, দেখে তার হয়তো একটা বাজেট আছে যে আজকে এত টাকার একটা বই, এত টাকার মধ্যে বই কিনবো, সে জানে না কি বই কিনবো, কিন্তু দেখে নেড়ে চেড়ে একটা বই কিনলো, সেই সুযোগটা থাকা দরকার। সেটা তো অবশ্যই, সেই সুযোগটা মানে কিভাবে মানে রাখা হবে সেটা অনেকে আছেন না যে প্রস্তুতি নাই কার বই কিনবে, কিন্তু দেখে ভালো লাগলো সে বইটা ভালো লাগলো বা একটু পড়লো। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরেন স্টল যারা পরিচালনা করে এটা তাদেরও একটা ব্যাপার থাকে। যেমন আমার স্টলে আমি একজনকে রেখেছি যে কোন নতুন পাঠক আসলে একটা উপন্যাস চায়, তাকে কিন্তু 3টে উপন্যাস সামনে দেওয়া হচ্ছে যে আপনারা এই দেখেন, এই হচ্ছে এই তরুণীর উপন্যাসটা আছে, এই সিনিয়র উপন্যাসটা আছে, দেখা গেছে তখন একটা আগ্রহ তৈরি হয়। অত 5 জনকে দেখালে একজন হয়তো নিচ্ছে। তো প্রকাশনা সংস্থাগুলা বা স্টলগুলোর মধ্যে এই ধরনের একটা থাকলে যে মানে পরিচয় করে দেওয়া মানে সেটা হয়। আর আমাদের ব্যাপার হচ্ছে স্টলটা মনে একটা ভিতরে পড়েছে যে স্টলের সেটা তো এইবার যে মেলা শেষ হলো সেখানে সার্বিকভাবে জানতে চাচ্ছিলাম। না, সেটা সার্বিকভাবে আমি বললাম যে আসলে জেলা পর্যায়ে অন্ততপক্ষে আমাদের ইয়াটা করা উচিত যে প্রতিটা জায়গায় একটা করে এরকম লাইব্রেরি থাকা উচিত, যে লাইব্রেরিতে সৃজনশীল বইগুলো থাকবে। তাহলে আমার মনে হয় ভালো হবে। আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো যে আমাদের কিন্তু আগে এলাকায় প্রতিটা মহল্লাতেই কিন্তু লাইব্রেরি ছিল, জেলার পাশাপাশি প্রতিটা মহল্লায় প্রায় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিগুলো কিন্তু নাই। আরেকটা জিনিস খুব আশ্চর্য লাগে, প্রতিটা মহল্লায় যদি মুদির দোকান থাকে 10টা 20টা 50টা, আলু পটলের দোকান থাকে, ওখানে কিন্তু আমরা প্রতিটা মহল্লায় কিন্তু একটা করে বইয়ের দোকান রাখতে পারি, এবং প্রতিটা মানে অ্যাপার্টমেন্টে বই দোকান শুরু করেছে, সেইখান থেকেও শুরু করতে চাই যে এই যে বই বিপণন নিয়ে এই আপনারা নতুন প্রকাশক মানে শুরু করেছেন, আপনাদের কাছ থেকে ধারণা পেতে চাই যে আপনারা কিভাবে এই যে এই বিপণনটা শুধু অনলাইন ভিত্তিক না, অনলাইনে তো আবার বলতে হয় যে সে জেনে বইটার জন্য বলছে, কিন্তু এই যে বইটা উল্টিয়ে দেখা, পাতা উল্টিয়ে দেখার সুযোগটা করে দেওয়া, এই ধরনের কিছু পরামর্শ ধারণা পেতে চাই আপনাদের কাছ থেকে। বিপণনের জন্য আমার মনে হয় যে সরকারিভাবে কিছু উদ্যোগ প্রয়োজন আছে। এককভাবে প্রকাশকরা কিছু বই কিনে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে ওইভাবে সবাই সুযোগ পায় না, হ্যাঁ, এবং ওইভাবে ওই বই কিনা দিয়ে কিন্তু হবে না, কারণ পাবলিক লাইব্রেরি বছরে হয়তো 50-60 সেখানে ঠিকাদারি পদ্ধতিতে, হ্যাঁ রাইট। কিন্তু আমাদের প্রতিটা মহল্লায় মহল্লায় যদি লাইব্রেরি গড়ে তোলা হয়, যে একটা করে যেমন মুদি দোকান থাকতে পারে, একটা করে চায়ের দোকান থাকতে পারে, আমার কেন একটা লাইব্রেরি থাকবে না? আমরা একটা মহল্লা কি মানে জ্ঞানী লোক থাকবে না? একটা মহল্লায় কি শুধুই আলু পটল খাবে আর অন্য কিছু খাবে না, মানে পাঠ করবে না, মানুষকে বই পাঠ করবে না? এরকম জায়গাটা দেওয়া উচিত আমার মনে হয়। এই জন্যই গভর্নমেন্টের পক্ষ থেকে তো অবশ্যই একটা শারীরিক চিকিৎসার জন্য ফার্মেসি, মনের চিকিৎসার জন্য বই, অবশ্যই বই, মনের চিকিৎসার দোকান, রাইট, অবশ্যই বইয়ের দোকান রাখা উচিত। এবং এটা আমার মনে হয় যারা বইয়ের দোকান করবে তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত, সরকারিভাবে আলাদাভাবে প্রয়োজনে সুদমুক্ত ঋণ দেওয়া উচিত, যাতে বইগুলো পাঠ করে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বই ভালোবাসেন, বই নিজে বই লেখেন, উনি যদি উদ্যোগ নেন একটা, আমার মনে হয় এটা খুব ভালো উদ্যোগ হবে যে ওনার কাছে যে পৌঁছে যে অনেক বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, মানে বহুতল ভবন তৈরি হচ্ছে, সেখানে তো একটা গ্রামের সমান মানে পরিবার বসবাস করে, তাই না? সেখানেও তো সেই জায়গাগুলো বই রাখার ব্যবস্থা থাকা দরকার আছে। রাজীব ভাই, আপনি যোগ করেন, বিশেষ করে অতিরিক্ত নগর কেন্দ্রিক চিন্তা করলো কিছুটা, আপনি না, আমি এখানে সবসময় একটা কথাই বলি যে একটা ভালো বইয়ের পাঠক অবশ্যই আছে, এই পাঠকের কাছে পৌঁছানোটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জে জয়ী হতে হবে। এই যে বললাম না যে 300 বই করলে 300 বইয়ের পাঠক কিন্তু আমি মনে করি আছে, 3000 আছে, তাদেরকে তুলে ধরতে হবে, জানাতে হবে। এখন আমি দোকান দিলেই তো হবে না বইয়ের। আমি নিজের লাইব্রেরি দিলাম, মনে করেন এই লাইব্রেরিতে আমি যদি পাঠক আসলো, মানে এসে দেখলো যে কি কি বই আছে, সঙ্গে সঙ্গে তাকে ওই মেসেজটা দেওয়া যে এইটা আমাদের এই ধরনের বুক রিভিউর মাধ্যমে হতে পারে, তাকে ফ্ল্যাগ পড়াইতে পারি যে পড়তে পারেন, এটা দেখেন, এটা এই বিষয় নিয়ে বইটা, এটা আপনার মানে এই পাঠকের রুচিটা বুঝতে হবে, এই পাঠক মানে কোন বিষয় তিনি চাচ্ছেন। হ্যাঁ, ওইটা হলে এইভাবে একদিনে তো পাঠক শ্রেণী গড়ে উঠবে না। আমাদের পাঠক শ্রেণী তৈরি করা, একটা তো অলরেডি তৈরি আছে, যেটা উপন্যাস গল্পের তৈরি আছেই, তৈরি নেই কোনগুলা, যে নিত্য নতুন যে বইগুলা হচ্ছে, চিন্তার যে বইগুলা হচ্ছে, এই ধরনের মানে মেসেজটা পৌঁছে দেওয়া। আর বাবু যেটা বলছেন এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মহল্লায় মহল্লায় যদি একটা করে পাঠাগার যদি হয়, এই মানে লাইব্রেরিগুলা গড়ে ওঠে,
তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের প্রকাশনা শিল্প অনেক দূর এগিয়ে যাবে। এবার একটু পরিকল্পনার কথা শুনি যে নতুন হিসাবে বাবু আগামী এই বইমেলা তো শেষ হয়ে গেল, আগামী বইমেলার নিয়ে শুধু কি ফেব্রুয়ারি কেন্দ্রিকই বই প্রকাশ হবে? না, আমাদের একটা স্লোগান আমরা করেছি যে 21-এর বইমেলা শেষ হয়েছে তো কি, বাবুয়ের বইমেলা সারা বছরই। তো এটা হলো বাবুই সারা বছর বইমেলা করতে চায় এবং শুধু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে চায় এবং প্রতিটা জেলায় জেলায় বইমেলা বাবুই করতে চায়, এককভাবে হোক এবং সম্মিলিতভাবে হোক, যে কোনো ভাবে আমরা বইমেলা করতে চাই এবং পাঠকের কাছে পৌঁছে যেতে চাই। তো পাঠকের কাছে মানে রাজীব ভাই বললেন যে পাঠকের কাছে পৌঁছানোর ব্যাপারটা আসলে মানে এককভাবে প্রকাশক পৌঁছালেও হবে না, এটা সবার চিন্তা থাকতে হবে যে আমার বই যৌথ প্রয়াস থাকতে হবে। যেমন আমাদের একটা জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আছে, তো ওনারা যে আয়োজনটা করেন প্রতিটা জেলায় হয়তো করেন না, তো এটা যদি আরো বাড়ানো যায় তাহলে আরো ভালো হবে। আর এখানে যারা ভালো ভালো বই করছেন তারা যেন সুযোগ করতে পারে, তাদের সুযোগ দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় যে ভালো বইগুলোর প্রমোট করা হবে, ভালো বইগুলো জানতে পারলেই কিন্তু ইয়ে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি মনে করি অনেকেই এটাই খুব সিলি মনে করে এড়িয়ে যান, সেটা হলো যে বইয়ের আমরা বিপণন করতে পারি না, বইয়ের বিজ্ঞাপন দিতে পারি না। সবকিছুর বিজ্ঞাপন হয়, আমি একটা পোশাক বের করলাম, সেই পোশাকটার বিজ্ঞাপন হয়, আমি একটা ফুড মানে যে কোনো প্রোডাক্ট বের করার পর ফুড প্রোডাক্টের বিজ্ঞাপন হয়, তাহলে বই তো একটা প্রোডাক্ট, আমি প্রোডাক্ট যদি বলতে পারছি না বলেই কিন্তু আমাদের শিল্প হয়নি। আমরা এখনো এখানে শুধুই হৃদয়ের কথা ভেবে আছি যে আমি একটা বই করলাম আর আমার ভালোবাসা থেকে 300 কপি বই বের করে আমি আমার পছন্দের মানুষজনের কাছে কিছু বিলি করলাম, আবেগের কারণে আমরা শিল্পের জায়গায় যেতে পারিনি। আমি মনে করি যে এই জায়গাটায় খুব প্রতিটা পত্রিকায়, টিভি চ্যানেল, সব জায়গায় বিজ্ঞাপন যাওয়া উচিত। এটা তো একটা প্রোডাক্ট, সে প্রোডাক্টের বিজ্ঞাপন করবো না কেন? না, অবশ্যই পণ্য, কিন্তু অনেকেই মনে করে এটা পণ্য আমি বলতে চাই না, তাহলে পণ্য বলে না বলেই কিন্তু মানুষের কাছে পৌঁছে না এবং এটা শিল্পরূপ দ্বারা হচ্ছে না। এটা আমি খুব গুরুত্বপূর্ণ বলবো। আমরা যত আবেগ দিয়ে কাজ করি না কেন, আমাদের দিন শেষে সবাই ব্যবসায়ী বলবে। হ্যাঁ, ব্যবসায়ী বলবে এবং প্রকাশনা ব্যবসায়ী এবং 4 বছর পরে এই যার বই চলবে না সেও বলবে ভাই আমার বই তো সব মনে চলে গেছে, হ্যাঁ আমাকে আপনি রয়্যালিটি দেন। তো এই ক্ষেত্রে একটা আমি মানে ইনক্লুড করি যে আপনার আমরা যে ধরনের বই এবার করেছি আমাদের রেসপন্স আমরা খুবই ভালো পেয়েছি, কিন্তু যে যারা বই কিনতেছে তার কতজন নিয়ে বাসায় বইটা পড়তেছে, বন্ধু বান্ধব একটা মানে শ্রেণী থাকে, সেটা গুরুত্বপূর্ণ। আমরা ওই ধরনের পাঠকের কাছে যেতে চাই। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং ওই যে আমরা শুরুতে বলছিলাম টেকসই, আপনারাও আপনাদের মতো আরো আছে, আপনারা দুজন এখানে প্রতিনিধিত্ব করলেন। বাবুই ওই যে মাঝখানে বিরতি দিয়ে এবার নতুনই বলতে হবে, আপনার 3 বছর হয়ে গেল এবং আপনাদের মতো অনেকেই নতুন আসছে। আপনাদের টিকে থাকার মাধ্যমে এবং মানে নতুন ধারণাও আসে, বইয়ের যে প্রকাশনার কিছুটা ধরনও কিন্তু পরিবর্তন হয়েছে। সেই জায়গা থেকে আপনাদের প্রতি অভিনন্দন এবং শুভকামনা থাকলো। আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক যারা আছেন আজকে সময় সংক্ষেপের সঙ্গে এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।